নমস্কার সবাইকে সাবস্ক্রাইবার বন্ধুরা, আশা করি ভালো আছেন। বৈপ্লবিকের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ওয়েলকাম ব্যাক, আর যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেল দেখছেন তাদের জন্য বলি যে আমাদের চ্যানেলে উপন্যাস, ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক সবই আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি। আমরা একটু ক্লাসিক এবং কন্টেম্পোরারি লিটারারি যে কাজকর্ম হচ্ছে, লিটারারি ইজ দ্য কিওয়ার্ড, সেই ধরনের কাজ আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি। কন্টেন্ট চেক করতে পারেন আমাদের, যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। চলুন আজকের ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। যেমনটা থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমরা সাহিত্য একাডেমি পুরস্কার, সেই পুরস্কার খাবো না মাথায় দেব বা কী করা যেতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সাহিত্য একাডেমি পুরস্কারের কথা আমরা অনেকেই জানি, কিন্তু আমরা অনেকেই হয়তো এই পুরস্কারের নিটিগ্রিটি কী আছে, ইনস অ্যান্ড আউটস কী আছে, সেগুলো সম্বন্ধে হয়তো অতটা জানি না। এবং কারা কারা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, কোন কোন বইয়ের জন্য, সেই গোল্ড স্ট্যান্ডার্ডটাকে আমরা আজকে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তো কী থাকবে আজকের ভিডিওতে? প্রথমে থাকবে সেটা হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কারের একটা সংক্ষিপ্ত ইতিহাস, পুরস্কার প্রাপকদের তালিকা, কোন ধরনের লেখা বেশি পুরস্কার পেয়েছে, মানে নভেল হতে পারে, ছোটো গল্প হতে পারে, এসে, নানা রকম হয়, পোয়েট্রি, কোন ধরনের লেখা এখনও পর্যন্ত বাঙালিদের মধ্যে সবথেকে বেশি পুরস্কার পেয়েছে, সেইটা আমরা ধরার চেষ্টা করব। একটা জেন্ডার পার্সপেক্টিভ থাকবে তার উপরে, লেখক, কতজন লেখক এখনও পর্যন্ত পুরস্কার পেয়েছেন ভার্সেস কতজন লেখিকা পুরস্কার পেয়েছে, তাহলে সেটাতে আমরা বুঝতে পারবো যে এই পুরস্কারের আঙিনায় পুরুষ বা মহিলা কারা বেশি সম্মানিত হয়েছেন, কেন সম্মানিত হয়েছেন, দ্যাটস এ ডিফারেন্ট থিং, সেটা আমরা পরে কোথাও একটা ধরার চেষ্টা করব। আজকের ভিডিওতে সেইটা থাকবে না। এরপরে হচ্ছে পুরস্কারপ্রাপ্ত বই পড়ার দরকার আদৌ আছে কি না, সেটাও একটা কথা, যে শুধুমাত্র পুরস্কারপ্রাপ্ত বই পড়বো তাহলেই কি এনরিচড হব, অন্য কিছু বই পড়লে কি এনরিচড হব না, সেই স্পেকট্রামটাও আমরা ধরার চেষ্টা করব। এবং বর্তমানে যারা লিখছেন সাহিত্য একাডেমি পুরস্কারে, তারা কীরকম করছেন বা আদৌ কিছু করতে পারছেন কি না, সেই জিনিসটাও ধরার চেষ্টা করব। মোটামুটি এই থাকবে আজকের ভিডিও। তো চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। সাহিত্য একাডেমি পুরস্কারের ইতিহাসের দিকে যদি যাই, তাহলে 1954 সালে সাহিত্য একাডেমি এই বডিটা তৈরি হয়, বডিটা কনস্টিটিউট করা হয়। 1955 সাল থেকে তারা পুরস্কার দেওয়া শুরু করে, এবং 1955 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত, মানে এখন 2025 চলছে, 2025-এর পুরস্কার এখনও দেওয়া হয়নি, 2024 পর্যন্ত যে পুরস্কার প্রতি বছর দেওয়া হয়, অর্থাৎ এটা একটা অ্যানুয়াল ইভেন্ট, অ্যানুয়াল লিটারারি ইভেন্ট আমরা বলতে পারি। এইটা একটা ব্যাপার। 1955 সাল থেকে এই যে পুরস্কারটা দেওয়া শুরু হলো, কাদের কাদের দেওয়া হয়, কোন কোন ভাষাকে দেওয়া হয়। ভারতবর্ষ আমরা জানি যে প্রচুর, অনেক রাজ্য, 29টা রাজ্য, এবং তার মধ্যে প্রচুর ভাষা। তার মধ্যে আমাদের সংবিধানের 8th শিডিউলে 22টা স্বীকৃত ভাষা আছে বা রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ আছে। এই 22টা ভাষাকে প্রতি বছর পুরস্কার দেওয়া হয়। 22টা ভাষায় লেখালেখিকে পুরস্কার দেওয়া হয়, এবং এটা শুধুমাত্র এই 22টা ভাষাতেই লিমিটেড নয়। এছাড়াও ইংরাজি ভাষায় লেখালেখি যারা করেন তাদেরকেও প্রতি বছর পুরস্কার দেওয়া হয়। ইংরাজি ভাষায় প্রচুর বই লেখা হয় ভারতে, বাংলায় হয়তো অতটা হয় না, মানে বাঙালিরা হয়তো অতটা ইংরাজিতে লেখেন না, কিন্তু বাংলার বাইরে অনেকেই কিন্তু ইংরাজিতে লিখে থাকেন, আর রাজস্থানী ভাষা, সেই ভাষাতেও কিন্তু লেখালেখিকে পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ 22+2 24টা ভাষায় লেখালেখি, সেরা লেখালেখিগুলোকে কিন্তু প্রতি বছর পুরস্কার দেওয়া হয়। তো এইটা একটা ব্যাপার। 1955 সালে যখন প্রথম পুরস্কার দেওয়া হয়, তখন পুরস্কারের মধ্যে ছিল একটি উত্তরীয়, একটি প্লাক, এবং 5,000 টাকা ক্যাশ প্রাইজ বা অর্থমূল্য। এই যে প্লাকটা ছিল, বা প্লাকটা যেটা আছে সাহিত্য একাডেমির, এই প্লাকটা কিন্তু আমাদের সবার শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের এই ডিজাইনটা তৈরি করা। তো এটা আমাদের একটা বেঙ্গল কানেকশন সাহিত্য একাডেমিতে, তো সেই ব্যাপারটা আছে। আর মোটামুটি এটাই ব্যাপার। সাহিত্য একাডেমি পুরস্কারটা ডিসাইড করে হচ্ছে সাহিত্য একাডেমি সংগঠন, যেটা বললাম, যেটা হচ্ছে ইন্ডিয়ার ন্যাশনাল একাডেমি অফ লেটার্স। ন্যাশনাল একাডেমি অফ লেটার্স মানে এরাই দেশের সেরা সাহিত্য নির্বাচন করে, এটা ব্যাপার। সাহিত্য একাডেমি পুরস্কার দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। সর্বোচ্চ সাহিত্য পুরস্কার আমাদের দেশে হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, সেটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আসবে। তো তখন বেশ কিছু গোলমেলে সত্য উদ্ঘাটন হবে আর কি, এটাই বলা যেতে পারে। এখন এই মুহূর্তে এটা বলবো না, জ্ঞানপীঠ পুরস্কার নিয়ে যখন ভিডিও আসবে তখন সেটাতে দেখতে পাবেন। তো এই হচ্ছে ইতিহাস। সাহিত্য একাডেমি, বাঙালি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপকদের নাম এবং বইগুলো বলার আগে একটু ডিসক্লেমার দিয়ে দেওয়া ভালো। সাহিত্য একাডেমি পুরস্কার প্রতি বছর কিন্তু
আরও মানে যেটা মেইন স্ট্রিম সাহিত্য একাডেমি পুরস্কার সেরা লেখা বিভিন্ন ভাষায়, তার বাইরেও 3টে পুরস্কার দিয়ে থাকেন। একটা হচ্ছে সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার উইনার্স, যারা আন্ডার এজ 18-র নিচে বয়স কম তাদের লেখালেখিকে পুরস্কৃত করে থাকে ওরা। সাহিত্য একাডেমি ইউথ অ্যাওয়ার্ড উইনার, সেটা একটা পুরস্কার দিয়ে থাকে। এবং বেঙ্গলি উইনার্স অফ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর ইংলিশ, বাংলায় থেকে বাঙালি হয়েও যারা ইংরেজিতে লেখালেখি করেন তাদের জন্যও কিন্তু একটা আলাদা পুরস্কার আছে। এই 3টে ক্যাটাগরিকে আজকের ভিডিওতে আমি ইনক্লুড করছি না, এই 3টে ক্যাটাগরি একসঙ্গে করে একটা আলাদা ভিডিও করে দেবো, কারণ এই 3টে ক্যাটাগরিকেও ইনক্লুড করতে গেলে ভিডিওটা অস্বাভাবিক লম্বা হয়ে যাবে। তাতে কোনো ক্ষতি নেই, তার কারণ ভিডিও লম্বা বা ছোটো হয় না, ভিডিও ভালো বা খারাপ হয়। যদি ভালো লাগে তাহলে দেখবেন, খারাপ লাগলে দেখবেন না, এটাই বলার আছে। কিন্তু এই 3টাকে এখানে রাখছি না। এটা হচ্ছে একটা ডিসক্লেমার। সেকেন্ড ডিসক্লেমার হচ্ছে যে সাহিত্য একাডেমি, যেরকম আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন, যে শুধুমাত্র বাংলায় যারা লেখালেখি করেছেন তাদেরটা ইনক্লুড করছি। প্রতি বছর যেমন আমি বললাম যে 24টা ভাষাকে পুরস্কৃত করা হয় সেরা লেখার জন্যে, তাদের কথা অবশ্যই এখানে আনছি না। তারা অবশ্যই সবাই সম্মানীয় লেখক বা লেখিকা, কিন্তু সবার কথা জেনে তো আমার লাভ নেই। এখানে সেই স্পেকট্রাম নয়, তাহলে ওটা ভিডিও হবে না, ওটা একটা ওয়েব সিরিজ হয়ে যাবে, সেটা আমরা করতে চাইছি না। এবার শুরু করি হচ্ছে কারা কারা একদম প্রথম থেকে 2024 পর্যন্ত অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের লিস্ট এবং কী বই সেইগুলো নিয়ে, এবং কী ধরনের বই। আচ্ছা, 1955-তে অর্থাৎ প্রথম যেবার সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়, প্রথমবারের জন্যে বাংলায় লেখালেখি করার জন্যে পুরস্কার পেয়েছিলেন হচ্ছে জীবনানন্দ দাশ নামে জনৈক ব্যক্তি। যে জনৈক ব্যক্তি আমাদের প্রায় বেশিরভাগ পাঠকেরই মনে একদম জায়গা করে রেখেছেন তার শ্রেষ্ঠ কবিতা বইয়ের জন্য। অবশ্যই এটা একটা পোয়েট্রি কালেকশন। শ্রেষ্ঠ কবিতা আমার কাছে নেই, কিন্তু আমার কাছে জীবনানন্দ দাশের এই দুটো বই আছে, প্রথম খণ্ড এটা, দ্বিতীয় খণ্ড এইটা। এগুলো মনে হয় বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে। প্রথম খণ্ডে আছে, আমি বলে দিই যদি আপনারা এইটাই কিনতে ইচ্ছুক হন, প্রথম খণ্ডে আছে বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, রূপসী বাংলা। এই 4টে আছে হচ্ছে প্রথম খণ্ডে, 4টে বই বা 4টে কাব্যগ্রন্থ। দ্বিতীয় খণ্ডে আছে 7টি তারার তিমির, বেলা অবেলা কালবেলা, ঝরা পালক। এই বই আমার কেনা হচ্ছে 1997। হ্যাঁ, এটারও দাম 40 টাকা, এটারও দাম 40 টাকা। দাম ভুলে যান, এইসব দাম এখন অস্তিত্ব নেই। এই বইয়ের অস্তিত্ব এখনও আছে। আমার যদ্দূর মনে পড়ছে লাস্ট 5 বছরের মধ্যে কোনো একবার আমি বইমেলাতে এই দুটো বইকে দেখেছিলাম। যদি আপনারা দেখে থাকেন জানাতে পারেন, বা আপনাদের কাছে কোন জীবনানন্দ দাশের বই, যদি কাব্যগ্রন্থ যদি আপনাদের কাছে থাকে, কোন এডিশন আপনারা কিনেছেন সেটা জানাতে পারেন। জীবনানন্দ দাশ যদি আপনারা পড়তে চান তাহলে কিন্তু আপনাদের কাছে এখন খুব ভালো অপশন আছে, অনেক এর থেকে ভালো বলছি শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক সেন্সে, ভালো পেজ কোয়ালিটি, ভালো লেআউট ইত্যাদি রয়েছে। আমি সেগুলো অবশ্যই আর কিনবো না, আমার কাছে দুটো রয়েছে এবং স্মৃতি বিজড়িত, ছোটোবেলা থেকে আমার সঙ্গে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে প্রথম বছর গেল। 1956-তে আরোগ্য নিকেতন বইয়ের জন্য পুরস্কার পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নভেল ছিল এটা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের এই বইটা আনফর্চুনেটলি আমার কাছে নেই এবং আমি পড়িনি। এটা অবশ্যই আমার পড়ার যে লিস্ট আছে, যে বইগুলো আমি আগামী দিনে, আগামী বছরে আর কি বলা ভালো, পড়বো, তার মধ্যে এটা খুব উপরের দিকে আছে। আপনারা যদি পড়ে থাকেন কেমন লেগেছে জানাতে পারেন। তো এই 1957-তে পুরস্কার পাচ্ছেন প্রেমেন্দ্র মিত্র, সাগর থেকে ফেরা এই বইয়ের জন্যে। এটা একটা কাব্যগ্রন্থ বা পোয়েট্রি কালেকশন, আমার কাছে নেই, আমি পড়িনি। 1958-তে পুরস্কার পাচ্ছেন পরশুরাম, সাগর থেকে ফেরা, আনন্দীবাই ইত্যাদি গল্প, ছোট গল্প সংকলন। এই প্রথম আমরা দেখতে পাচ্ছি ছোট গল্প সংকলন পুরস্কৃত হচ্ছে। এটা আমার কাছে নেই এবং আমি পড়িনি। 1959-এ গজেন্দ্র কুমার মিত্র পুরস্কার পাচ্ছেন কলকাতার কাছেই। এটা একটা নভেল, কলকাতার কাছেই আছে আমার কাছে, আনফর্চুনেটলি এখনও পড়া হয়নি। খুব বেশি মোটা বই নয়, এটা হচ্ছে পেপারব্যাক। বাংলায় পেপারব্যাক খুঁজে পাওয়া আর শঙ্করের চাঁদের পাহাড়ে গিয়ে হীরেমতি খুঁজে পাওয়া একই রকম ব্যাপার, প্রায় পাওয়া যায় না। পেয়ে গেছিলাম একটা, কিনে রেখে দিয়েছি, পড়া হয়নি আনফর্চুনেটলি এখনও। 1961-তে শশীভূষণ দাশগুপ্ত পুরস্কার পাচ্ছেন ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য। শাক্ত একটা সেক্ট আছে, একটা ধর্মের একটা ভাগ আছে, আপনারা জানেন। এবং এটা ছিল হচ্ছে স্টাডি অফ দ্য শাক্ত সেক্ট।
এটা একটা বলতে পারেন প্রবন্ধ বা রিসার্চ ধর্মী একটা পেপার। এটা আমার কাছে নেই এবং এটা আমি পড়িনি। 1962তে আনন্দ শঙ্কর রয় পুরস্কার পাচ্ছেন জাপানে এই ট্রাভেলগটার জন্য। ট্রাভেলগ মানে হচ্ছে আপনার ভ্রমণ কাহিনী, ভ্রমণ বৃত্তান্ত। তো সেই ভ্রমণ বৃত্তান্তের জন্য পাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র উপন্যাস, কবিতা, ছোট গল্প নয়, ভ্রমণ বৃত্তান্তের জন্যও কিন্তু পুরস্কার এখানে দেওয়া হয়। তো এটা আমার কাছে নেই এবং আমি পড়িনি। 1963তে অমিয় চক্রবর্তী পাচ্ছেন ঘরে ফেরার গান এই কাব্যগ্রন্থের জন্যে। আমার কাছে নেই এবং আমি পড়িনি। 1964তে কবি সুভাষ মুখোপাধ্যায় পুরস্কার পাচ্ছেন যত দূরেই যাই এই কাব্যগ্রন্থের জন্য। এটা আমার কাছে নেই, আমি পড়িনি। সুভাষ মুখোপাধ্যায় অবভিয়াসলি খুব বিখ্যাত কবি আর কি। আমার দুর্ভাগ্য যে সেই বই আমার কাছে নেই। 1965তে বিষ্ণুদে পাচ্ছেন আরেকজন স্টলওয়ার্ট, একজন বাংলার কবি, পোয়েট। বিষ্ণুদে পাচ্ছেন স্মৃতি সত্য ভবিষ্যৎ, স্মৃতি সত্য ভবিষ্যৎ এই কাব্যগ্রন্থটির জন্যে। আমার কাছে নেই এবং পড়িনি। 1966তে মনোজ বসু পাচ্ছেন নিশি কুটুম্ব এই নভেলটার জন্যে। উপন্যাস আমার কাছে নেই, আমি পড়িনি। 1967তে বুদ্ধদেব বসু পাচ্ছেন তপস্বী ও তরঙ্গিনী এই ভার্স প্লে, মানে সর্ট অফ আপনি নাটকই বলতে পারেন আর কি, কাব্য নাটক এরকম কিছু একটা আপনি বলতে পারেন, সেটার জন্য পাচ্ছেন। আমার কাছে নেই, আমি পড়িনি। 1969 মনীন্দ্র রয় পাচ্ছেন মোহিনী আড়াল এই কাব্যগ্রন্থের জন্য। আমার কাছে নেই এবং আমি পড়িনি। 1970 আবু সায়েদ আইয়ুব পাচ্ছেন পুরস্কার আধুনিকতা ও রবীন্দ্রনাথ লিটারারি ক্রিটিসিজমের জন্য। লিটারারি ক্রিটিসিজম বেশিরভাগ সাধারণ পাঠকের নাই জানার কথা, বা খুব আবছা ধারণা থাকতে পারে। এটা একদম লিটারেচারের স্টুডেন্ট না হলে খুব ভালোভাবে ধরাটা মুশকিল। তো পাচ্ছেন, আমার কাছে নেই, আমি পড়িনি। 1971 উমাপ্রসাদ মুখোপাধ্যায় পাচ্ছেন মণিমহেশ এই ভ্রমণ কাহিনীর জন্যে। দুটো ভ্রমণ কাহিনী পুরস্কারপ্রাপ্ত হয়ে গেল। আচ্ছা, 1972 সন্তোষ কুমার ঘোষ পাচ্ছেন শেষ নমস্কারের জন্য, যেটা একটা নভেল, যেটা আমার কাছে আছে ফাইনালি, আমি পড়েছি। অসাধারণ বই, এটার উপরে কভার দেওয়াও রয়েছে, একদম সাহিত্য একাডেমি পেয়েছে বলে। না পড়লে অবশ্যই পড়বেন, কোনো এক সময় নিশ্চয়ই রিভিউ আনবো। আমি বেশ কয়েক বছর আগে পড়েছি, যার ফলে ইনস্ট্যান্ট রিভিউ আনতে পারবো না, আমাকে হয়তো আরেকবার গো থ্রু করতে হবে, বাট খুবই ভালো বই, হাইলি রেকমেন্ডেড। 1974 নীরেন্দ্রনাথ চক্রবর্তী পাচ্ছেন তার উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্যে। আমার কাছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পুরো সেটটাই ছিল, তার 5টা বা 6টা, আমার কাছে 5 পর্যন্ত ছিল। এবার উলঙ্গ রাজা কাব্যগ্রন্থটা খুঁজতে গিয়ে আমি দেখলাম যে প্রথম দুটো গায়েব, মানে কেউ একজন দয়া করেছেন আর কি। যদি কেউ ওই বই নিয়ে থাকো, আমার এই চ্যানেলটা খোলার পরে আমার অনেক বন্ধু, স্থানীয় বা বন্ধুরা কিন্তু আমার যে বইগুলো তাদের কাছে ছিল সেগুলো ফেরত দিয়ে গেছে। যদি কারোর কাছে থাকে, তোমাদের কাছে বা তোদের কাছে, কাইন্ডলি ফেরত দিয়ে যাস, নাহলে এই দুটো বই কিনতে আবার মাথা খারাপ হয়ে যাবে। আমার কাছে আপাতত 3, 4, 5 রয়েছে, যার মধ্যে উলঙ্গ রাজা নেই আর কি। এই খুব বেশি মোটা নয়, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা ভীষণ প্রিয় আমার কাছে, ভীষণ ভালো লিখতেন। তো এই হলো। এরপরে হচ্ছে 1975 বিমল কর পাচ্ছেন অসময় এই নভেলের জন্য। আমার কাছে নেই, আমি পড়িনি। 1976 মৈত্রেয়ী দেবী পাচ্ছেন নহন্যতে উপন্যাসের জন্যে। এই সেই বই, অনেক পুরনো, এটা আমার 1993-94 কেনা। এই স্পাইন ব্রেক হয়ে গেছে, বাট বই মোটামুটি ঠিকই আছে। অসাধারণ লেখা, বলার কিছু নেই। একটা উষ্ণ অনুভূতি জাগায় আর কি প্রেমের প্রতি। এর আবেদন কিন্তু চিরন্তন আর কি, এটাই বলতে পারি। না পড়ে থাকলে অবশ্যই পড়বেন। 1977 পাচ্ছেন শঙ্খ ঘোষ বাবরের প্রার্থনা এই কাব্যগ্রন্থের জন্যে। আমার কাছে নেই এবং আমি পড়িনি। 1978 শঙ্করী প্রসাদ বসু পুরস্কার পাচ্ছেন বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ ভলিউম 1, 2 এবং 3 এর জন্যে। এটা বায়োগ্রাফি অ্যান্ড কালচারাল হিস্ট্রি। এটা আমার কাছে নেই এবং পড়িনি। 1979 সালে মহাশ্বেতা দেবী পুরস্কার পাচ্ছেন অরণ্যের অধিকার এই নভেলটার জন্য। অরণ্যের অধিকার আমি এই বছরই পড়ে শেষ করেছি। অসাধারণ বই, কিন্তু একটাই ডিসক্লেমার যেটা দেওয়ার,
এটা কিন্তু বিগিনার বা মিড লেভেল রিডারদের জন্য নয়, যারা সবে পড়তে শুরু করেছেন বা কিছুদিন হলো পড়ছেন কিন্তু এখনও ক্লাসিক পড়েন না বা পড়েননি বা ডিপ রিডিং এখনও করেননি, তাদের জন্য কিন্তু এই বইটা নয়। হতাশ হবেন, পেরে উঠবেন না। ঠিক যেরকম ব্যাপারটা হবে হচ্ছে, ধরুন আপনি ক্লাস 5-এ পড়তে পড়তে হঠাৎ করে আপনি একটা মাস্টার ডিগ্রির বই যদি পড়ে ফেলেন, সেটা যেরকম হবে না, ঠিক এই বইটাও কিন্তু পড়ার জন্য আপনাকে তৈরি হতে হবে। যারা তৈরি হয়ে পড়তে বসবেন তাদের জন্যে অসাধারণ পে অফ, অসাধারণ লাগবে। এটা অলমোস্ট একটা অ্যানথ্রোপোলজিক্যাল ডকুমেন্ট আর কি, অসাধারণ লেখা। এরপরে 1980 সালে সমরেশ বসু পাচ্ছেন শাম্ব নামক নভেলের জন্যে, নেই এবং পড়িনি। 1981 সালে রাধারমন মিত্র পাচ্ছেন কলকাতা দর্পণ এই বইটার জন্য। এটা হচ্ছে লোকাল হিস্ট্রি অ্যান্ড কালচার। তো দেখতে পাচ্ছেন যে চেনা জানা যে সাহিত্যের যে বিভাগ, সেই বিভাগের বাইরেও নানা রকম বিষয়ের উপরেও কিন্তু সাহিত্য একাডেমি দেওয়া হয়, যে কারণে এই পুরস্কারটা এত বেশি মূল্যবান। এটা আমার কাছে নেই, পড়িনি। 1982-তে কমল দাস পাচ্ছেন অমৃতস্য পুত্রী এই বইটির জন্য। এটি একটি নভেল, আমার কাছে নেই এবং পড়িনি। 1983-তে শক্তি চট্টোপাধ্যায় পাচ্ছেন যেতে পারি কিন্তু কেন যাব। এটা একটা কাব্যগ্রন্থ। আগের কথাটাই বলবো, এই বইটা আমার কাছে ছিল কিন্তু কেউ দয়া করেছে, যদি ভিডিও দেখিস তাহলে ফেরত দিয়ে যাস ভাই। 1984-তে হচ্ছে সমরেশ মজুমদার কালবেলা উপন্যাসের জন্যে সাহিত্য একাডেমি পাচ্ছেন। কালবেলা উপন্যাস, এটা আমার জীবন বদলে দিয়েছিল। আপনারা হয়তো অনেকেই জানেন যে এটা একটা কোয়াড্রোলজির অংশ। সমরেশ মজুমদারের উত্তরাধিকার কালবেলা, কালপুর সেই পর্যন্ত ছিল। বহু পরে গিয়ে উনি মৌসলকাল নামক 4 নম্বর পর্ব লেখেন। 4টি আমার কাছে আছে এবং 4টিই আমার পড়া। কালবেলা গল্পে একটা অস্থির রাজনৈতিক সময়কে সমরেশবাবু যেভাবে তুলে ধরেছিলেন সেটা প্রায় অবিশ্বাস্য আর কি। এবং মাধবীলতা চরিত্রটা মনে ভীষণ দাগ কেটেছিল। আমি যে এনজিওটা চালাই সেই এনজিওটার নাম মাধবীলতা দ্য ফাইট ফর হার জাস্টিস। মাধবীলতার নামেই নামকরণ, এবং যেখানেই আমরা কাজ করতে যাই বিভিন্ন স্কুলে, সেখানে কিন্তু টিচাররা সবাই জিজ্ঞেস করেন এটা কি আচ্ছা সমরেশ মজুমদারের মাধবীলতা। কেউ বলে নাকি আপনার স্ত্রীর নাম, আপনার মেয়ের নাম, হেনা তেনা। তো যাই হোক, এটা হচ্ছে সমরেশ মজুমদারের কালবেলা উপন্যাসের মাধবীলতা চরিত্রের নামেই নামকরণ করেছিলাম। ওই চরিত্রটা আমার মনে এরকমভাবেই দাগ কেটেছিল। তো বিশেষ বই আমার জন্য অবশ্যই। 1985-তে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়ে দ্বিতীয় খণ্ড পুরস্কার পায়। এটা যদি বলি যে এটা একটা প্রবন্ধ তাহলে আপনারা কেউ বিশ্বাস করবেন না, তাই বলবো না। সেই সময়ের দ্বিতীয় পর্ব এটা। এই ফর্মে এখন আর সেই সময় পাওয়া যায় না, এখন অখণ্ড। এটা আমার ওই সালফাল কি লেখা আছে, 1997-98 সালেই কেনা হবে, ওরকমই হবে কিছু একটা। প্রথম খণ্ড দেখালাম না কারণ সেটা পুরস্কৃত নয়। দ্বিতীয় খণ্ড এইটা হলো। আচ্ছা, 86-তে অমিয় ভূষণ মজুমদার পাচ্ছেন রাজনগর নামক নভেলের জন্য, নেই এবং পড়িনি। 1987-তে অরুণ মিত্র পুরস্কার পাচ্ছেন খুঁজতে খুঁজতে এত দূর। এটা একটা কাব্যগ্রন্থ, আমার কাছে নেই এবং পড়িনি। 1988-তে রমাপদ চৌধুরী পুরস্কার পাচ্ছেন বাড়ি বদলে যায় উপন্যাসের জন্য। সেই উপন্যাসটা ইনফ্যাক্ট এই মুহূর্তে আমি পড়ছি। এটা রমাপদ চৌধুরীর উপন্যাস সমগ্রর 6 নম্বর খণ্ড। 6 নম্বর খণ্ডের প্রথম উপন্যাসটাই হচ্ছে বাড়ি বদলে যায়, সেটাই ইনফ্যাক্ট এই মুহূর্তে পড়ছি। আমি একবার বলে দিচ্ছি, বইটা যখন খুললাম এই উপন্যাস সমগ্রটাতে কোন কোন উপন্যাস আছে যদি বাই চান্স আপনারা কিনতে চান। বাড়ি বদলে যায়, স্বার্থ, সাদা দেওয়াল, পাওয়া, অহংকার, জৈব, এই 6টা উপন্যাস এই বইটার মধ্যে আছে। দামটা একটু এখন দেখে নেবেন। আমি যখন কিনেছিলাম তখন দাম ছিল 125 টাকা। এই মুহূর্তে 125 টাকায় আপনি আনন্দ থেকে এই কভারটা পেতে পারেন বড়জোর। বই বা উপন্যাস তো পাবেন না। কারেন্ট দামটা একটু চেক করে নেবেন। তো এটাই বলার হলো। কোথায় গেলাম? বাড়ি বদলে যায়। 1989 সালে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আমার অত্যন্ত প্রিয় লেখক, শ্রদ্ধার লেখক, তার মানবজমিন বইয়ের জন্যে পুরস্কার পাচ্ছেন। মানবজমিন পড়েছি, অসাধারণ লেখা। শীর্ষেন্দুবাবুর লেখার যে স্টাইল সেটা পুরোটাই ধরা আছে। রিভিউ তো আসবে অবশ্যই এসব বইয়ের, না পড়ে থাকলে অবশ্যই পড়বেন। একটা অন্যরকম শীর্ষেন্দুবাবুর যে লেখার যে স্বাদ আর কি,
সেটা পাবেন। বইটা নেহাত ছোট বই নয়, এটা হচ্ছে আপনার 465 পাতার বই, নেহাত ছোট নয়। 300 টাকা দাম ছিল, আমি জানি না এখন কত টাকা দাম, 800 বা 1000 হলে আশ্চর্য তো হব না একেবারেই। তো অবশ্য পাঠ্য, দারুণ বই। 1990-তে দেবেশ রয় পুরস্কার পাচ্ছেন। দেবেশ রায় তিস্তাপাড়ের বৃত্তান্তের জন্য নভেল একটা। দেবেশ রায়ের আমার কাছে মফস্বলী বৃত্তান্ত আছে, কিন্তু তিস্তাপাড়ের বৃত্তান্তটা আনফর্চুনেটলি আমার কাছে নেই। পড়ার ইচ্ছা বহুদিন, আমি পড়িও নি এটা, তো এটা অবশ্যই একটা সময় পড়ব। 1991 সালে পুরস্কার পাচ্ছেন মতি নন্দী তার সাদা খাম নামক বিখ্যাত উপন্যাসের জন্য। সাদা খাম পড়েছি, অসাধারণ লেখা, না পড়লে অবশ্যই পড়বেন বা রিভিউয়ের জন্য অপেক্ষা করবেন। ছোটো বই, একেবারেই ছোটো বই, শারদিয়াতে বেরিয়েছিল, তো দারুণ লেখা। মতি নন্দীর লেখা এমনিই ছোটোবেলা থেকে মতি নন্দীর সঙ্গে একটা কানেকশান তো ছিলই, তার কারণ তার ওই শারদীয় আনন্দমেলা একের পর এক আসা খেলানি উপন্যাস, যেটা একটা সাধারণ কিশোর বা কিশোরীকে তার পছন্দের খেলার দিকে ঠেলে যেত। মনে হতো যে আমরাও এগুলো খেলতে পারি বা আমাদেরও খেলা উচিত। খেলা নিয়ে এত দারুণ লিখতেন। স্পোর্টস রিপোর্টার ছিলেন, প্রাপ্ত মনস্কদের জন্য উপন্যাস লিখেছেন। এটা কিন্তু দারুণ বই। হলো 1992-তে পুরস্কার পাচ্ছেন অলোক রঞ্জন দাশগুপ্ত মরমী করাত এই কাব্যগ্রন্থের জন্য, আমার কাছে নেই এবং পড়িনি। 1993-তে পুরস্কার পাচ্ছেন শ্যামল গঙ্গোপাধ্যায় শাহজাদা দারাশুকো এই নভেলের জন্য। এটা আমার পড়ার ইচ্ছা বহুদিন, আমার কাছে নেই, এখনও পড়িনি। 1994-তে সৈয়দ মুস্তাফা সিরাজ পুরস্কার পাচ্ছেন অলিক মানুষ নামক নভেলের জন্য। বিখ্যাত উপন্যাস এবং কুখ্যাতভাবে আমার কাছে নেই, এটাই বলা যেতে পারে, এবং আমি পড়িনি বইটা এখনও। 1995-তে পুরস্কার পাচ্ছেন নরেশ গুহ কবিতা সংগ্রহ। এটা একটা কবিতা সংগ্রহের বই, বইয়ের নামই তাই আমার কাছে নেই এবং পড়িনি। 1996-তে অশোক মিত্র পাচ্ছেন তাল বেতাল নামক প্রবন্ধ সংকলনের জন্য। এটা একটা কালেকশন অফ এসে, তো এটা আমার কাছে নেই এবং আমি পড়িনি। 1997-তে আবার একটা খুব পরিচিত বই এবং খুব বিখ্যাত বই, ছক ভাঙা বই, ভাষার প্রতি বিদ্রোহ জানানো বই, সেটা হচ্ছে নবারুণ ভট্টাচার্যের হারবার্ট। অবশ্যই পড়বেন, লেখার স্টাইল একেবারে আলাদা। আপনি খুব সংবেদনশীল হলে আপনাকে সেই ভাষা আঘাত করতে পারে, কিন্তু আপনি এই বইকে অস্বীকার একদমই করতে পারবেন না, এবং এটা অবশ্য পাঠ্য আর কি। এটা না পড়লে বাংলা লেখালেখির একটা দিক আপনার অজানা থেকে যাবে। 1998-তে দিব্যেন্দু পালিত পুরস্কার পাচ্ছেন অনুভব নভেলের জন্য। এটা আমার কাছে নেই আনফর্চুনেটলি, পড়িও নি। 1999 সালে নবনীতা দেবসেন পুরস্কার পাচ্ছেন নবনীতা প্রোজ পোয়েট্রি কালেকশনের জন্য। গদ্য পদ্য মিশ্রিত একটা লেখা, সেরকম পাচ্ছেন। 2000 সালে, এবার 2000-এ ঢুকে গেলাম। 2000 সালে জয় গোস্বামী পুরস্কার পাচ্ছেন পাগলি তোমার সঙ্গে এই কবিতার জন্য, কবিতা কালেকশনের জন্য। এটাও আমার কাছে ছিল, আমি এটা পড়েছি, কিন্তু আমার কাছে বইটা এখন আর খুঁজতে গিয়ে দেখলাম নেই, কেউ আবার নিজের মনে করে নিয়ে চলে গেছে। তো কিন্তু আমি বইটা পড়েছি, খুব ভালো বই। 2001-এ অতীন বন্দ্যোপাধ্যায় পুরস্কার পাচ্ছেন 50টি গল্পের জন্যে, শর্ট স্টোরি কালেকশন, আমার কাছে নেই, আমি পড়িনি। 2002-এ সন্দীপন চট্টোপাধ্যায় পুরস্কার পাচ্ছেন আমিও বনবিহারী এই নভেলের জন্য, আমার কাছে নেই এবং পড়িনি। 2003-এ প্রফুল্ল রায় ক্রান্তিকাল নামক উপন্যাসের জন্য পুরস্কার পাচ্ছেন। এটা পড়ার আমার বহুদিনের ইচ্ছা, যতদূর মনে পড়ে এটা দেজের বই, এটা পড়া হয়নি, কেনাও হয়নি কখনো, এটা পড়বো আমি অবশ্যই। 2004-এ সুধীর চক্রবর্তী পাচ্ছেন বাউল ফকির কথা এই এসে কালেকশনের জন্যে, প্রবন্ধর কালেকশনের জন্য। 2005-এ বিনয় মজুমদার পাচ্ছেন হাসপাতালে লেখা কবিতা গুচ্ছ এই কবিতা সংকলনের জন্য পুরস্কার পাচ্ছেন, আমার কাছে নেইও, পড়িনি। 2006-এ পুরস্কার পাচ্ছেন হচ্ছে অমর মিত্র ধ্রুবপুত্র এই নভেলের জন্য, আমার কাছে নেই এবং আমি পড়িনি। 2007-এ অমরেন্দ্র সেনগুপ্ত পাচ্ছেন আমার সময় অল্প এই কবিতা গুচ্ছ কালেকশনের জন্য, কবিতা গুচ্ছের জন্য। 2008-এ শরৎ কুমার মুখোপাধ্যায় পুরস্কার পাচ্ছেন ঘুমের বড়ির মতো ছাদ, এটা একটা পোয়েট্রি কালেকশন, নেই, পড়িনি। 2009-এ সৌরিন ভট্টাচার্য কেন আমরা রবীন্দ্রনাথকে চাই এবং কিভাবে এই প্রবন্ধ সংকলনের জন্য পুরস্কার পাচ্ছেন। 2010-এ বাণী বসু পুরস্কার পাচ্ছেন খনামিহিরের ঢিপি এই উপন্যাসের জন্য, অনেকেরই খুব পছন্দের উপন্যাস,
এই উপন্যাসটা আমি পড়ছি। একবার আপনাদের একটু মুখদর্শন করিয়ে দিই। এটা একটা বিশাল, আমার চ্যানেলে একটা ভিডিও আছে কীভাবে শারদিয়া সংরক্ষণ করবেন, সেই আইডিয়াটা খুব ছোটোবেলাতেই এসে গেছিলো বলে এই সমস্ত বই আমি বাঁধিয়ে রেখে দিয়েছিলাম সব শারদিয়া থেকে কেটে কেটে। এই হচ্ছে সেই খনামিহিরের ঢিবি। পুরো বইটা এতখানি মোটা দেখতে পাচ্ছেন। এর মধ্যে 22টা উপন্যাস আছে। বলে দিই একবার কি কি উপন্যাস আছে, সূচিটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই বই নিয়ে চলাফেরা করা খুব মুশকিল, যাই হোক। এর মধ্যে বাণী বসুর উত্তর সাধক, অমৃতা, খারাপ ছেলে, ঝড়ের খেয়া, সমুদ্রযাত্রা, উজানযাত্রা, খনামিহিরের ঢিবি, এই 1 2 3 4 5 6 7টা উপন্যাস আছে এখানে, টোটাল 22টা উপন্যাস। এছাড়া সুনীল গাঙ্গুলির বেশ কিছু উপন্যাস রয়েছে। তার মধ্যে গড়বন্দিপুরের কাহিনী, অন্য জীবনের স্বাদ, বিজনে নিজের সঙ্গে, বিশাখার জন্মদিন, মনের মানুষ, পূর্বপুরুষ, আর সুনীল গাঙ্গুলির একদম সর্বশেষ উপন্যাস সরস্বতীর পায়ের কাছে। এই সবই আমি পড়েছি। নীললোহিত আমার ভীষণ পছন্দের চরিত্র আর কি। 26 বছরের পরে যার বয়স বাড়ে না সেরকম চরিত্র পছন্দ হওয়াটাই স্বাভাবিক। নীললোহিতের বেশ কিছু আমার সবথেকে বেশি পছন্দের উপন্যাসটা এখানে রয়েছে নিরুদ্দেশের দেশে, ফুলমণি উপাখ্যান, সাদা মিথ্যে কালো মিথ্যে, ভালোবাসার কাঙালপনা। এই টাইটেলটা আমার খুব পছন্দ, ভালোবাসার কাঙালপনা। সত্যি মিথ্যের মাঝখানে, জীবনের এপিঠ ওপিঠ, ব্যর্থ প্রেমিকের মুখশ্রী, এক একটা দিন অন্যরকম। 22টা বই যদি এখন কিনতে হতো তাহলে দুটো চোখ বেচতে হতো হয়তো। যাই হোক, এই হলো বাণী বসু। কোথায় গেল খনামিহিরের ঢিবি? কোথায় গেলি বাবা? হ্যাঁ, 2011-তে মনীন্দ্রগুপ্ত পুরস্কার পাচ্ছেন, বনে আজ কনসার্টো, তাই মনে হচ্ছে একটা কবিতা কালেকশন আর কি, নেই পড়িনি। 2012-তে সুব্রত মুখোপাধ্যায় বিরসন নামক নভেলের জন্য পুরস্কার পাচ্ছেন। 2013-তে সুবোধ সরকার পুরস্কার পাচ্ছেন দ্বৈপায়ন হ্রদের ধারে, পোয়েট্রি কালেকশন। এটা আমি পড়েছি, বইটা ছিল, এখন আর নেই ফর অবভিয়াস রিজনস। 2014-তে উৎপল কুমার বসু পিয়া মন ভাবে, পোয়েট্রি কালেকশন। 2015-তে অলোক সরকার পুরস্কার পাচ্ছেন শোনো জবাফুল, পোয়েট্রি কালেকশন। 2016-তে নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাভারতের অষ্টাদশী, এই এসে কালেকশনের জন্য, প্রবন্ধের জন্য পুরস্কারটা পাচ্ছেন। সেটা হচ্ছে এই বইটা, মহাভারতের অষ্টাদশী। নৃসিংহপ্রসাদ বাবু আমার ভীষণই শ্রদ্ধার একজন লেখক বলার থেকে ওনাকে পণ্ডিত মানুষ বলাই ভালো আর কি। অমন পণ্ডিত মানুষ এই যুগে পাওয়া একটু মুশকিল। বেশিরভাগই তো হোয়াটসঅ্যাপের জ্ঞানে শিক্ষিত, হোয়াটসঅ্যাপে পিএইচডি পোস্ট ডক্টরেট সব করা হয়ে গেছে। সেখানে নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয় এক উজ্জ্বল ব্যতিক্রম। এরকম ব্যতিক্রম আরও হলে ভালো হতো, বাট আনফর্চুনেটলি। আমি একটু বলে দিচ্ছি যে এই মহাভারতের অষ্টাদশী বলতে কোন 18 জন মহিলার কথা এখানে আলোচনা করা হয়েছে। উর্বশী, শকুন্তলা, দেবযানী ও শর্মিষ্ঠা, সত্যবতী, অম্বা শিখণ্ডিনী, গান্ধারী, কুন্তী, মাদ্রী, হিড়িম্বা, দ্রৌপদী, উদুপী এবং চিত্রাঙ্গদা, সুভদ্রা, রুক্মিণী, সত্যভামা, সুদেষ্ণা, লোপামুদ্রা, মাধবী, উত্তরা। তো এই হচ্ছে বই। ভীষণই ভালো বই, অবভিয়াসলি বলার অপেক্ষা রাখে না। এই বইটা কবে কিনেছিলাম? 2017-এর দাম দেখছি, 2017-এর দাম দেখছি 500 টাকা। আমি জানি না এখনও এই দাম আছে নাকি অন্য দাম আছে। যখন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয়ের কথা হচ্ছেই, আর একটা বই যেটাও আমার খুব প্রিয়, সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই, এটাও পড়তে পারেন। মহাভারতের প্রতিনায়ক, এটাও খুবই ভালো বই। এখানে যাদের কথা বলা হয়েছে সেটাও বলে দিই। একলব্য, নিষাদ, দুর্যোধন, কর্ণ, শকুনি, দুঃশাসন, জয়দ্রথ, অশ্বত্থামা, কৃতবর্মা, শল্য, বলরাম সংকর্ষণ, পড়তে পারেন। 2017-এ পুরস্কার পাচ্ছেন আফসার আহমেদ, সেই নিখোঁজ মানুষটা, এই নভেলের জন্য। আমার কাছে নেই, পড়িনি। 2018-তে সঞ্জীব চট্টোপাধ্যায় শ্রীকৃষ্ণের শেষ কটা দিন নভেল, এটা আমার পড়ার ভীষণ ইচ্ছা, কিন্তু আনফর্চুনেটলি এখনও পড়িও নি, আমার কাছে কেনাও নেই।
2019-এ চিন্ময় গুহ পুরস্কার পাচ্ছেন ঘুমের দরজা ঠেলে প্রবন্ধ সংকলনের জন্য। 2020-তে শঙ্কর পাচ্ছেন পুরস্কার একা একা একাশি। এটা একটা মেমোয়ার বা স্মৃতিকথা, ভীষণ ইচ্ছা পড়ার। যে বছর উনি পেয়েছিলেন সে বছরই পড়ার ইচ্ছা ছিল, কেনার ইচ্ছা ছিল, কিন্তু দুটোরই জোগান ছিল না, টাকারও জোগান ছিল না, পড়ার সময়েরও জোগান ছিল না, যার ফলে সেটা আর হয়নি, কিন্তু এটা অবশ্যই পড়ব। 2021-এ ব্রাত্য বসু পুরস্কার পেয়েছেন মির্জাফর ও অন্যান্য নাটক, কালেকশন অফ প্লেস। এখানে যে ব্রাত্য বসুর কথা আমরা বলবো, রাজনৈতিক ব্রাত্য বসুকে নিয়ে আমাদের এই চ্যানেলে অন্তত কোনো আকর্ষণ নেই, এটা রাজনীতির চ্যানেল নয়। নাট্যকার ব্রাত্য বসু সম্বন্ধে কিন্তু বেশ কিছু কথা বলা যেতে পারে। উনি কিন্তু বেশ কিছু ভালো নাটক করেছেন, পরিচালনা করেছেন, লিখেছেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপার। সেটা কিন্তু বেশ প্রশংসার দাবি রাখে বলেই মনে হয় আর কি। তো এটা নেই, পড়িনি। 2022-এ তপন বন্দ্যোপাধ্যায় বীরবল উপন্যাসের জন্য পুরস্কার পাচ্ছেন, আমার কাছে নেই এবং পড়িনি। 2023-এ স্বপ্নময় চক্রবর্তী পুরস্কার পাচ্ছেন হচ্ছে জলের উপর পানি এই উপন্যাসের জন্য, যেটা আমার পড়ার ভীষণ ইচ্ছা আছে। স্বপ্নময় চক্রবর্তীর লেখা আমি যে খুব বেশি পড়েছি তা নয়, কিন্তু তার সম্বন্ধে আমি শুধু ভালো কথাই শুনেছি, খারাপ কথা কখনোই শুনিনি। আমি নিজে যে সামান্য লেখা পড়েছি তাতেও কিন্তু আমার বেশ চমৎকার বলে মনে হয়েছে। তার দুটো বই আমার কাছে রয়েছে, হলদে গোলাপ রয়েছে, আর একটা বই কি রয়েছে আমি নামটা এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে করতে পারছি না। ভিডিওতে এতই মধু যে ঘরে মৌমাছি ঢুকে গেছে, জীবন বাঁচানোর পরিস্থিতি আর কি, ভয়ানক ব্যাপার। যাই হোক, ওর মতো মধু খুঁজুক। তো স্বপ্নময় চক্রবর্তী সম্বন্ধে এটাই বলছিলাম যে পড়ার ভীষণই ইচ্ছা, দেখা যাক কবে পড়া হয়। এই বইটাও পড়ার খুব ইচ্ছা আছে এবং মোস্ট প্রবাবলি এই বইটা অন্য কোনো একটা উপন্যাস বা ছোটো গল্পের সিকুয়েল। আমি এখনও যেহেতু সেটা নিয়ে রিসার্চ করিনি, আমি বলতে পারলাম না। আপনারা যদি কেউ জেনে থাকেন যে জলের উপর পানি কোন গল্প বা উপন্যাসের সিকুয়েল, কাইন্ডলি একটু জানাবেন, তাতে আমার উপকারই হবে। এইটা হচ্ছে 2023 পর্যন্ত। এবার 2025-এ দাঁড়িয়ে 2023 পর্যন্ত বলছি, কিন্তু 2024-এ কী হলো? 2024-এ বাংলাকে পুরস্কার দেওয়া হয়নি, তার কারণ বাংলা থেকে কোনো বই মনোনীত হয়নি। মনোনীত হওয়ার মতন একটা পরিস্থিতি ঘটেছিল, কিন্তু যে বই মনোনীত হওয়ার পরিস্থিতি ঘটেছিল, জুরিদের মনে হয়েছিল যে সেটা মনোনয়ন দেওয়া যাবে না সেটার। এর পরের কথা আর বলবো না, তার কারণ তাহলে সরাসরি রাজনীতিতে ঢুকে যেতে হবে। একটা রাজনৈতিক সমস্যা হয়েছিল, এইটুকুই বললাম, আর কিছু বললাম না। যদি আপনারা জানেন তো জানেন, না জানলেও আপনার চলবে। মোট কথা 2024-এ পুরস্কার বাংলাকে দেওয়া হয়নি। এই ছিল হচ্ছে পুরো লেখক কোন বই আর কোন সালে পেয়েছেন তার একটা বিস্তারিত বিবরণ। সাহিত্য একাডেমি পুরস্কারের এই বিশাল যাত্রাপথ 1955 সালে প্রথম দেওয়া হয় এবং 2024-এ গিয়ে 24 পর্যন্ত দেওয়া হয়েছে। এর মধ্যে 4 বার কিন্তু বাংলা পুরস্কার পায়নি। প্রথমবার হচ্ছে 1960, তারপর 1968, তারপর 1973, তারপরে 52 বছর পরে রাজনৈতিক কারণে 2024-এ গিয়ে বাংলা পুরস্কার পেল না। এবার একটু বলে দিই যে কোন ধরনের সাহিত্যকর্ম সব থেকে বেশি বা কীভাবে পুরস্কার পেয়েছেন, কী ধরনের সাহিত্যকর্ম কীভাবে পুরস্কৃত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত 1955 থেকে 2024 পর্যন্ত যাত্রাপথে 28টি নভেল পুরস্কৃত হয়েছে, 28টা নভেল। কাব্যগ্রন্থ পুরস্কৃত হয়েছে 20টি, এসে পুরস্কৃত বা প্রবন্ধ সংকলন পুরস্কৃত হয়েছে এখনও পর্যন্ত 7টি। নাটক নিয়ে কাজ, নাট্য সংকলন, নতুন নাটক ইত্যাদি সংকলন, এরকম বই পুরস্কৃত হয়েছে 2টি। শর্ট স্টোরি কালেকশন পুরস্কৃত বা ছোটো গল্পের সংকলন পুরস্কৃত হয়েছে এখনও পর্যন্ত 2টি। ট্রাভেলগ বা ভ্রমণ কাহিনী পুরস্কৃত হয়েছে 2টি। লিটারারি ক্রিটিসিজম পুরস্কৃত হয়েছে 1টি। বেঙ্গলস কালচারাল হেরিটেজ নিয়ে লেখা বই পুরস্কৃত হয়েছে 2টি। মেমোয়ার পুরস্কৃত হয়েছে 1টি। তো নানা ধরনের বই, নানা ধরনের লেখা পুরস্কৃত হয়েছে এবং এই সব কিছু মিলিয়েই কিন্তু সাহিত্য, যেটা আমি এই চ্যানেলে বরাবরই বলার চেষ্টা করি প্রথম থেকেই, যে সাহিত্য মানে শুধু উপন্যাস নয়। এখন উপন্যাসের আগ্রাসনে বাদবাকিগুলো পিছনে চলে গেছে এবং কোনো ফেসবুকের প্রায় বেশিরভাগ গ্রুপ বা কোনো ইউটিউব চ্যানেলে উপন্যাস ছাড়া আর কিছু সেভাবে কিন্তু আলোচনা করতে শুনি না। ছোটো গল্পের আলোচনা প্রায় শুনি না, পোয়েট্রির আলোচনা সে তো মহাপাপ, প্রবন্ধ ওরে বাবা সে তো অভিশাপ, 7 জন্মের আগে ছাড়বে না, ড্রামা
একই কন্ডিশন, মেমোয়ার টেমোয়ার হ্যানা থানা এইসবগুলো নিয়ে আলোচনা হয় না, শুধু উপন্যাসই হয়। যাই হোক, সে আর বিতর্ক বাড়াবো না। তো এই হচ্ছে ব্যাপার। সাহিত্য একাডেমিতে কিন্তু ব্যাপারটা সেরকম নয়, ওরা জানে যে সাহিত্য কাকে বলে, এবং এই সব পুরো স্পেকট্রামটা মিলিয়েই যে সাহিত্য। হ্যাঁ, হতে পারে যে সেখানে কিছু বেশি থাকে, কিছু কম থাকে, সে তো মাংস রান্না করতে গিয়ে তার মধ্যে তো আর মাছ দেওয়া হয় না, মাংস রান্নার মধ্যে মাছই থাকে, কিন্তু মশলাও থাকে, প্রচুর রকমের মশলা থাকে, তবে গিয়ে মাংসটা খেতে ভালো হয়। তো এই পুরো স্পেকট্রামটা ওরা জানে অবভিয়াসলি, সেখানে সব রকম বই পুরস্কৃত, এবং যেগুলো নর্মালি আমরা আলোচনা করি না সেগুলো পুরস্কৃত, খুবই ভালো। এবার একটু জেন্ডার পার্সপেক্টিভ অ্যাড করি, অর্থাৎ 55 থেকে 2024 পর্যন্ত এই যে বিশাল যাত্রাপথ, এর মধ্যে লেখক কজন পুরস্কার পেয়েছেন, লেখিকা কজন পুরস্কার পেয়েছেন, আপনারা ভাবতেও পারবেন না আর কি। মানে যখন বলছিলাম তখন মাইনরিটি শুনলে বুঝতে পারবেন। এখনও পর্যন্ত 62 জন লেখক পুরস্কৃত হয়েছেন, খুব ভালো কথা। তার এগেনস্টে মাত্র 4 জন লেখিকা পুরস্কৃত হয়েছেন। 62:4, 62:4 কোনো অনুপাত দাঁড়ায় না, কোনো অঙ্কের খাতা, মানে অঙ্কের হিসাবে কোনো আসে না। 62-র এগেনস্টে 20 হলে মানতে পারি, 10 হলে মানতে পারি না, তাও বুঝতে পারি বা বোঝার চেষ্টা করতে পারি। 4 আমাদের মতন সাধারণ মানুষের বোঝার বাইরে, যে কেন 62 জন লেখকের এগেনস্টে মাত্র 4 জন পুরস্কৃত। সহজভাবে এটাই বলবো, আপাতভাবে লেখা হয়তো হচ্ছে, কিন্তু তার সাহিত্যগুণ হয়তো হচ্ছে না কোথাও, সেটা খুবই আনফর্চুনেট ব্যাপার। এর মধ্যে পেট্রিয়ার্কাল মাইন্ডসেটও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, যাই অত জটিলতার মধ্যে যাব না। শুধু আমি বলে দিই যে সাহিত্য একাডেমি 55-তে শুরু হওয়ার পরে তার 18 বছর পরে, অর্থাৎ প্রথম 18 বছর ধরে শুধু লেখকেরা পুরস্কার পেয়েছেন, বাংলার কথা বলছি। 19তম বছরে গিয়ে কিন্তু মৈত্রেয়ী দেবী 1976-এ তার নহন্যতে উপন্যাসের জন্য প্রথম বাঙালি লেখিকা হিসাবে পুরস্কার পান। এরপরে পুরস্কার পান হচ্ছে তার 3 বছর পরেই মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার এই বইয়ের জন্যে। মনে হচ্ছিল যে একটা ট্রেন্ড তৈরি হচ্ছে, 1976, তারপরে 1979, কিন্তু 1979-র পরে কেটে যায় হচ্ছে 20টা বছর যেখানে কোনো মহিলা পুরস্কার পাননি। 1999-তে গিয়ে আবার নবনীতা দেবসেন পুরস্কার পান নবনীতা কাব্যগ্রন্থের জন্যে, এবং 1999-এর পরে আবার চলে যায় হচ্ছে 11 বছর। 2010-এ বাণী বসু পুরস্কার পান তার খনামিহিরের ঢিবির জন্য। এই খনামিহিরের ঢিবি হচ্ছে লাস্ট বছর, শেষ বছর যখন কোনো লেখিকা তার লেখার জন্য পুরস্কার পেলেন সাহিত্য একাডেমি। 2010-এর পরে আজকে আমরা 2024-এর অ্যাওয়ার্ডও ডিক্লেয়ার হয়ে গেছে। এই 14 বছরে কোনো লেখিকা বাংলা থেকে সাহিত্য একাডেমি পুরস্কার পাননি, যেটা খুব হতাশাজনক। অথচ এমন কিন্তু নয় যে মহিলারা লিখছেন না, মানে লেখিকারা লিখছেন না, অনেক লেখিকা আছেন, অনেক লেখা বেরোচ্ছে, এই ম্যাগাজিন সেই ম্যাগাজিন, এই ধারাবাহিক, ওই শারদিয়া। এখন তো শারদিয়াও 50টা মানে শারদিয়া বেরোয়, মানে যে শারদিয়া 1 বছরের পুরো শারদিয়া কিনে ফেললে পরের 5 বছর চলে যাবে ওই পড়তে, এরকম টাইপের পরিস্থিতি। কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার আসছে না। সাহিত্য একাডেমি এখনও পর্যন্ত যে দেওয়া হয়েছে, কোনো লেখক বা লেখিকাদের তো অবস্থা বললামই আনফর্চুনেট, কোনো লেখকও একবারের বেশি 2বার কিন্তু সাহিত্য একাডেমি পাননি এখনও পর্যন্ত। অন্তত বাংলায় কোনো একজন পার্টিকুলার লেখক বা লেখিকা 2বার সাহিত্য একাডেমি পেয়েছেন এরকম কিন্তু হয়নি। এইখানটাতে আমার একটা কনফিউশন আছে, কোনো একজন লেখক কি 2বার সাহিত্য একাডেমি পেতে পারেন? এই উত্তরটা আমি খুঁজে বার করতে পারিনি। যদি আপনাদের কারো জানা থাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো, যে একজন লেখক 2বার সাহিত্য একাডেমি পেতে টেকনিক্যাল প্রবলেম আছে, মানে টেকনিক্যালি বাধা আছে কিনা, যে ইটস নট অ্যালাউয়েবল, এটাকে অ্যালাউই করা যাবে না আর কি, একবারই পেতে পারে, সেটা আছে কিনা কেউ জানলে একটু জানাবেন। এর উত্তরটা আমি পাইনি। এবারে একটু বিতর্ক করি চলুন। বর্তমানে যারা বড় লেখক লেখিকা, তাদের কিন্তু কারোরই সাহিত্য একাডেমি পুরস্কার নেই। এমন নয় কিন্তু যে তারা 2 বছর 5 বছর লিখছেন, 10-15 বছর, প্রায় 20 বছরও হয়ে গেছে অনেকে লিখছেন, সাহিত্য একাডেমি নেই। অথচ এই প্রজন্মে যারা লিখছেন তাদের ঠিক আগের প্রজন্ম, সুনীল, শীর্ষেন্দু, সমরেশ, বাণী বসু, এদের কিন্তু প্রত্যেকের সাহিত্য একাডেমি আছে, এবং সেই বইগুলো লেজেন্ডারি বই। তারপরের যে প্রজন্ম, আমি নামে টামে যাব না, আরও বেশি সমস্যা হয়ে যাবে, একটা জনরা বেছে নিয়েছেন, কেউ এই জনরা নিয়ে কাজ করছেন, কেউ ওই জনরা নিয়ে, ওই সেম জনরাতেই প্রতি বছর গল্প আসতে থাকে, গল্প উপন্যাস আসতে থাকে, এবং পাঠক গোগ্রাসে গিলতে থাকে, দারুণ প্রশংসা হয়। কিন্তু এগুলোর মধ্যে কিন্তু সাহিত্যগুণ খুব একটা যে থাকে তা বলা যায় না। অনেকের গল্পে লজিকেও ফাঁক থাকে, এবং তারা কিন্তু যথেষ্ট বড় লেখক বা লেখিকা, যাদের বই সেলিং লাইক হট কচুরিস জটায়ুর ভাষায়, কিন্তু সাহিত্য একাডেমি কিন্তু আসে না, এবং খুব সম্ভবত এদের সাহিত্য একাডেমি আসবে না।
তার কারণ সাহিত্য একাডেমি পেতে গেলে তার মধ্যে যে একটা বইয়ের মধ্যে যে ইন্ট্রিনসিক ভ্যালু দরকার, যেটা যে ভ্যালুটা একটা বই হয়তো আজকে 2025-এ লেখা হলো, কিন্তু যে বইটা 2050, 2060, 70, এমনকি 3000 সালেও গিয়ে সমানভাবে রেলিভেন্ট থাকবে, 2100 সাল সরি, সেখানেও যে রেলিভেন্ট থাকবে এর কোনো গ্যারেন্টি নেই, থাকবে না রেলিভেন্ট আর কি। তো সাহিত্য গুণ কম থাকার জন্য এদের কিন্তু সাহিত্য একাডেমি আসার সম্ভাবনা খুব কম, যদি না তারা সময় নিয়ে নিজেদের লেখার টাইপটা বদলান এবং সাহিত্য গুণটা একটু বেশি দেন, যেটা কিন্তু এই মুহূর্তে নেই। ব্যাপারটা অনেকটাই পিজার মতন হয়ে রয়েছে, দারুণ গন্ধ, দেখতে দারুণ, খেতে দারুণ, খাওয়াতে দারুণ, কিন্তু নিউট্রিশনাল ভ্যালুটা হচ্ছে 0 বা ভেরি ক্লোজ টু 0 নেই। কিন্তু সে ধরনের লেখা কিন্তু কখনই সাহিত্য একাডেমি ক্রস করতে পারবে না, যেটার আমরা দেখতে পাচ্ছি যে তা কিন্তু হচ্ছে না। এখনকার বড় নামদের কারোর সাহিত্য একাডেমি নেই। লাস্ট সেগমেন্ট, সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বই পড়া কি খুব জরুরি? খুবই কি জরুরি? এ বই কি না পড়লে, এই ধরনের বই কি না পড়লেও হবে না? জরুরি নয়, এটা একদমই বলা যাবে না। জরুরি কেন? এটা সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বইগুলো আপনাদের কাছে আমাদের কাছে আর কি একটা গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করে। সবারই তো একটা স্ট্যান্ডার্ড থাকে। ক্লাসে যেরকম আমাদের বাবা মায়েরা বলতেন, অমুক দেখ ফার্স্ট হচ্ছে, কত পড়াশোনা করে, ওর মতন হ। তার মানে ওই ছেলেটি বা ওই মেয়েটি আমাদের কাছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড, ওর মতন নাম্বার পেতে হবে। তো সেই গোল্ড স্ট্যান্ডার্ডটা সেট করে হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত এই বইগুলো। আমরা ওটাকে স্ট্যান্ডার্ড ধরে, নট নেসেসারিলি আমরা ওই বইটাই, তাদের যে পুরস্কৃত বই সেই বইটাই পড়ব, কিন্তু তার বাইরে আমরা অন্তত সেই লেখকের যদি সেই বইটাও পড়তে না পারি, সেই লেখকের অন্যান্য বই তো পড়তে পারি। সেই লেখকের বা লেখিকার সেই সেরা বইটার কাছাকাছি স্ট্যান্ডার্ডেরই হবে এটা আশা করা যায়। নাও হতে পারে, বাট অন্তত সেই অসাধারণ লেখক যিনি সাহিত্য একাডেমি পুরস্কারটা এনেছেন তার লেখা, অন্যান্য লেখা পড়লেও কিন্তু আমাদের খুব ক্ষতি হবে না, সেটাও তো আমরা করতে পারি। তো এটা একটা ব্যাপার। এরপরে আসি হচ্ছে পাঠকের যে স্ট্যান্ডার্ড। যেমন প্রচেতগুপ্তর একটা ইন্টারভিউ কিছুদিন আগে শুনছিলাম, মাসখানেক আগে হবে, এক মহিলা সাংবাদিককে তিনি একটা অকপট ইন্টারভিউ দিয়েছিলেন প্রায় ঘণ্টাখানেকের। ইউটিউবের লিঙ্ক আছে, আমি যদি পারি তাহলে লিঙ্কটা শেয়ার করে দেবো, ওটা আপনি দেখতে পারেন আপনারা। খুবই ভালো ইন্টারভিউ প্রচেতগুপ্তের। সেখানে প্রচেতগুপ্ত একটা দারুণ কথা বলেছিলেন, লিখলেই লেখক না, পড়লেই পাঠক না। সাহসী স্টেটমেন্ট, বিষয়ত আজকের যুগে অনেকেরই আবার ভাবাবেগে আঘাত লেগে যেতে পারে, কিন্তু এটাই বাস্তব। তার কারণ আমরা ক্লাস 5-এও থাকি, আমরা ক্লাস 8-এও থাকি, মাধ্যমিকও দিই, উচ্চ মাধ্যমিক দিই, গ্র্যাজুয়েশন করি, মাস্টার্স করি, তারপর কেউ পিএইচডি করি, কেউ আবার পোস্ট ডক্টরেটেও চলে যায়। এবার যে পোস্ট ডক্টরেট করেছে তার সঙ্গে তো আপনি ক্লাস 5-এর ছাত্র বা ছাত্রী তুলনা করতে পারেন না। সুতরাং পড়লেই পাঠক আর লিখলেই লেখকে তো অবশ্যই নয় আর কি, বাস্তব যেটা সত্যি কথা। তো আপনি ধরুন বিগিনার লেভেলে আছেন, বিগিনার রিডার বা মিড লেভেল রিডারে আছেন, সেখান থেকে আপনি এক্সপার্ট রিডিংয়ের দিকে যেতে চাইছেন, ইনডেপথ রিডিংয়ের দিকে যেতে চাইছেন, ডিপ রিডিং করতে চাইছেন। এইগুলো করতে গেলেও কিন্তু এই বইগুলো আপনার সেই গোল্ড স্ট্যান্ডার্ডের কথাই চলে আসে। আপনাকে একটা দিশা দেখাবে যে এরপরে কোন বইগুলো পড়লে আমি সঠিক সাহিত্য গুণটা পাবো এবং সাহিত্য জ্ঞানও পাবো। তার কারণ আমাদের কাছে টাকা আর সময় দুটোই খুব লিমিটেড রিসোর্স। আমরা শুধু টাকাটাকে দেখি, বই কিনতে প্রচুর টাকা লাগে, যেটা আমরা কখনো ভাবি না সেটা হচ্ছে বই পড়তে প্রচুর সময় লাগেও, এবং সময়টা হচ্ছে একটা পেরিশেবল কমোডিটি। আপনি ওই সময়টাকে বিভিন্ন কাজে ব্যয় করতে পারেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন, আপনার মনের মানুষের সঙ্গে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্ত্রী, হাজব্যান্ড, স্বামী, তাদের সঙ্গে সময় কাটাতে পারেন, বাচ্চা কাচ্চার সঙ্গে সময় কাটাতে পারেন। তো টাইমটা একটা পেরিশেবল কমোডিটি। এই টাকা এবং সময় দুটোই যখন ইনভেস্ট করছেন, তো অবজেক্টিভ তো একটাই হওয়া উচিত যে ম্যাক্সিমাম আমার এন্টারটেনমেন্ট বলুন, আপনি হয়তো রিডিং ফর প্লেজার করছেন না, শুধু আনন্দ পেতে পড়ছেন, কোনো অসুবিধা নেই। আপনি হয়তো কিছু জানার জন্য পড়ছেন, আপনি নিজের জ্ঞান বাড়ানোর জন্য পড়ছেন, জীবন বোধ বাড়ানোর জন্য পড়ছেন, আপনি হয়তো দর্শন বোঝার জন্য পড়ছেন, নানা কারণে মানুষ পড়ে। সেই রিটার্নটা, আপনার উদ্দেশ্য যাই হোক, রিটার্নটা যেন ম্যাক্সিমাইজ হয়। সুতরাং এমন বই পড়ে লাভ নেই যে বইটা কিনতে আমার হয়তো 500 টাকা, 1000 টাকা, নিদেন পক্ষে 200 টাকা গেছে, সময় গেছে একটা 1 দিন, 2 দিন, 3 দিন বা 1 মাস, সেরকম বই হলে সেটা করার পরে আপনি যখন জবথুবো হয়ে বসে থাকবেন, যখন দেখবেন রিটার্ন কিছু নেই, কী হইয়া গেল। সেই মোহন সিরিজ আপনারা হয়তো অনেকেই পড়েছেন, মোহন সিরিজের একটা বিখ্যাত কথা ছিল, কোথা হইতে কী ঘটিয়া গেল কিছুই বোঝা গেল না, হঠাৎ মোহন ভাসিয়া উঠিল। এরকম টাইপের ব্যাপার, মানে মোহনকে হাত পা দড়ি দিয়ে বেঁধে অন্যান্য দস্যুরা
পায়ে একটা পাথর বেঁধে নদীর মধ্যে ফেলে দিয়েছে, মরেই যাবে, এটাই স্বাভাবিক। কিছুক্ষণ পরে দেখা গেল মোহন ভেসে উঠলো। তো সেখানেই লেখক কথাটা লিখেছিলেন যে কোথাও হইতে কী ঘটিয়া গেল কিছুই বোঝা গেল না, হঠাৎ মোহন ভাসিয়া উঠিল। মানে লেখকও এক্সপ্লেন করতে পারছেন না মোহন কী করে ভেসে উঠলো, সেই এক্সপ্লেন করতে না পেরে ওই কোথাও হইতে কী ঘটিয়া গেল এরকম একটা ব্যাপার হয়ে গেল আর কি। তো আপনার সঙ্গেও যদি সেটা না হয়, সেটা আপনাকে দেখতে হবে যে কোথাও হইতে কী ঘটিয়া গেল, 3 দিন ধরে একটা বই পড়ে কিছুই টের পেলাম না যে কী হলো। সেই জন্যই এই বইগুলো একটা গোল্ড স্ট্যান্ডার্ড হিসাবে কাজ করে। আপনি হয়তো বই পড়া শুরু করছেন, যে কোনো বয়সেই হোক, সেটা অল্প বয়সে হোক, বেশি বয়সে হোক, পরিণত বয়সে হোক, লেভেল আপ করার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে এগুলো লাগে। কিন্তু যদি সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বই বা যে কোনো পুরস্কারপ্রাপ্ত বই আপনারা না পড়েন, তাতে অসুবিধা খুব যে অসুবিধা হবে এটা বলতে পারি না। তার কারণ আমরা বাঙালিরা খুব লাকি যে আমাদের বাংলায় এমন প্রচুর সাহিত্য আছে, প্রচুর দুর্ধর্ষ কাজ আছে যেগুলো পুরস্কৃত হয়নি। প্রতি বছর একটাই সাহিত্য একাডেমি দেওয়া হয়, বই লেখা হয় প্রচুর, এবং তার মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর ভালো বই আছে যেগুলো পুরস্কৃত হয়নি। সেটা নানা কারণে হতে পারে, কখনো ঠিকঠাকভাবে প্রমোট করা হয়নি, কম্পিটিশানে বাই চান্স হেরে গেছে হয়তো 0.1% ভোটের জন্য বা কিছু, এরকম বিভিন্ন কারণ হয়, কারণের জন্য পুরস্কার পায় না। সেই সব বইয়ের সম্ভার কিন্তু আমাদের বাংলা সাহিত্যে অসাধারণ, বিশাল, পড়ে শেষ করা মুশকিল আর কি। তো সেখানেও যেতে পারেন। সেই ক্ষেত্রে সাহিত্য একাডেমির বই না পড়লে আপনার যে বিশাল ক্ষতি হয়ে যাবে বা একদম কিছু সাহিত্য জ্ঞান সম্পন্ন কিছুই পড়তে পারবেন না এমন নয়। ইনফ্যাক্ট প্রচুর বই আছে যেগুলো সাহিত্য একাডেমির থেকেও উপরের লেভেলের। প্রচুর বই আছে যে বই বা যে লেখকের সারা জীবনের যে কাজ, সেই কাজের জন্য নোবেল পাওয়া উচিত, এরকম প্রচুর আছে। সুতরাং ক্ষতি যে বিশাল কিছু হবে তা বলা যায় না, বাট ওই বললাম যে এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড আপনার হাতের কাছে যখন আছে, ওয়াই নট ইউজ ইট। ভিডিও আজকের মতন শেষ। এবার আপনাদেরই প্রশ্ন যে আপনারা কি সাহিত্য একাডেমি পুরস্কার ফলো করেন? যে বইয়ের নামগুলো বললাম তাদের মধ্যে কোনগুলো আপনারা পড়েছেন বা আদৌ ফলো করেন না, অন্য ধরনের বই পড়েন? অন্য ধরনের বলতে সাহিত্য মূল্যের বই, সাহিত্য গুণ আছে এরকম বই, কিন্তু যেগুলো পুরস্কার পায়নি। কীভাবে কী জিনিসটা ফলো করেন, কোন বই কেমন লেগেছে, ভিডিওটা কেমন লাগলো সেটা সম্বন্ধে জানাতে পারেন। অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন ভিডিওটা কেমন লাগলো, পুরস্কার সম্বন্ধে কী ভাবেন, পুরস্কারপ্রাপ্ত বই সম্বন্ধে কী ভাবেন, কতটা গুরুত্ব দেন নাকি গুরুত্ব দেন না। যে কোনো বিষয়ে আপনি কমেন্ট করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করতে পারেন সমমনস্কদের সঙ্গে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যারা প্রথমবারের জন্য ভিডিও দেখছেন ভালো লাগলে। এই মোটামুটি বলার। আর ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ভালো বই পড়তে থাকুন, ভালো থাকুন, বাই।